আমরা সবাই এমনটা বিশ্বাস করি যে আমাদের সাথে যারা সাকসেসফুল পারসন বা হাই পারফর্মার তাদের পার্থক্য হলো যে তারা কোনো কিছু ইচ্ছা না করলেও করে ফেলে এবং আমরা সেটা করি না, বা তারা খুবই সেলফ কন্ট্রোল। কিন্তু এই ধারণাটা আসলে আংশিক সত্য। বাস্তবে আসলে তারা তাদের এনভায়রনমেন্টটাকে এমনভাবে সেট আপ করে যাতে তাদের সেলফ কন্ট্রোল বা উইল পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট খুবই কম হতে হয়। আমি আপনাকে কয়েকটা ঘটনা বলি। প্রথমত, পোলগার ফ্যামিলি। পোলগার ছিলেন একজন হাঙ্গেরিয়ান শিক্ষাবিদ। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে একজন শিশুকে যদি স্পেসিফিক কন্ডিশনে বড় করা হয় তাহলে সে জিনিয়াস হবেই। মানুষের কোনো ট্যালেন্ট জেনেটিক্যালি আসতে পারে বা গড গিফটেড বলে কোনো কিছু থাকতে পারে, এই জিনিসে তিনি বিশ্বাসই করতেন না। এবং সে তার ধারণায় এতটাই বিশ্বাসী ছিল যে সে তার নিজের সন্তানদের উপর এই টেস্টটা করতে চায়। তো এখন তো তার বউ লাগবে, এই কারণে সে ক্লারা নামে একজন টিচারকে অনেক চিঠি পাঠাতে থাকে এই ব্যাপারে। কারণ ক্লারাও সেম ধারণায় বিশ্বাসী ছিল, কিন্তু তার মতো এতটা রিজিড ছিল না। তো এই এক্সপেরিমেন্টটা করার জন্য পোলগার দাবা খেলাটাকে বেছে নেয়। তার প্ল্যান ছিল বাচ্চাদের বাসায় পড়ানো হবে, বাসায় দাবার বই, বিশ্বের সেরা সেরা চেস প্লেয়ারদের ছবি থাকবে এবং তাদের লাইফ পুরোটাই দাবার মধ্যে ডেডিকেটেড থাকবে। বাচ্চারা আশেপাশে দাবা খেলার যত সেরা টুর্নামেন্টগুলো হয় সেই টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করবে, আর তাদের ফ্যামিলি বাচ্চাদের পারফরমেন্সগুলোকে রেকর্ড করে রাখবে একটা ফাইলের মধ্যে। তো পোলগার সাকসেসফুলি ক্লারাকে ম্যানেজ করে এবং তারা কয়েক বছরের মধ্যেই 3টা সন্তানের জন্ম দেয়, সুশান, সোফিয়া, জুডিথ। আমি এদের ছোটবেলার কোনো ছবি পাই নাই, তাই সরি। সবার বড় মেয়ে সুশান 4 বছর বয়সে দাবা খেলা শুরু করে এবং মাত্র 6 মাসের মধ্যেই সে বড় বড় মানুষদেরকে হারানো শুরু করে। মেঝুমে সোফিয়া আরো অ্যাডভান্স, সে মাত্র 14 বছর বয়সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় এবং তার কয়েক বছর পরেই হয় চেস গ্র্যান্ড মাস্টার। আর সবার ছোট মেয়ে জুডিথ তাদের মধ্যে সবচেয়ে বেস্ট পারফরমেন্সটা দেয়। মাত্র 5 বছর বয়সে সে তার নিজের বাবাকেই হারাতে পারত। 12 বছর বয়সে সে ওয়ার্ল্ডের টপ 100 চেস প্লেয়ারদের মধ্যে লিস্টেড হয়। 15 বছর 4 মাস বয়সে পৃথিবীর সবচাইতে ছোট প্লেয়ার হিসেবে চেস গ্র্যান্ড মাস্টার হয়। তার আগে এই রেকর্ড ছিল দ্য লিজেন্ডারি চেস প্লেয়ার ববি ফিশারের। তো সেই ববি ফিশারের রেকর্ডকে সে ভেঙে ফেলে। তার উপর 27 বছর ধরে জুডিথ ছিল নাম্বার 1 র্যাঙ্ক উইমেন চেস প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। দ্বিতীয় ঘটনায় আসি। আপনারা নিশ্চয়ই ইনসোমনিয়া সম্পর্কে জানেন, যে রাতে ঘুম হয় না। দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে আমি আপনাকে 2টা কথা বলি। 1, আপনি যদি এই ধরনের কন্টেন্ট পছন্দ করে থাকেন আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর 2, দুঃখের সংবাদ, আমি ফোনে এডিট করি। 2021 সালে কিনে একটা ফোন, মাত্র 4 GB র্যাম। প্রসেসরের কথা না বলি তো 2 মিনিট এডিট করার পরেই আমার ফোনটা আর কাজ করতেছে না, প্রচুর হ্যাং করতেছে, আমার এডিট করতে কষ্ট হইতেছে। তো সামনের পার্টে আমি কেমন এডিট করতে পারবো জানি না, হয়তো খুব বেশি এডিট করতে পারবো না। আশা করি আপনারা একটু কষ্ট করে দেখবেন। ওকে, কন্টিনিউ করেন। তো এটা নিয়ে রিচার্ড বুটনিস একটা গবেষণা করেন। তার পদ্ধতি ছিল এইরকম যে শুধুমাত্র তখনই বিছানায় যাবেন যখন আপনার ঘুম পাচ্ছে। 15 থেকে 20 মিনিট ঘুম না এলে আপনি উঠে অন্য রুমে যাবেন, ঘুম পেলে আবার ফিরে আসবেন। বিছানায় মোবাইল, টিভি, পড়াশোনা করা, অন্য কোনো কিছু করা যাবে না। তো এটা করার কিছু সময় পর দেখা যায় যে ইনসোমনিয়া রোগীদের বিছানায় গেলে ঘুম আসার ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। এবং এটাই হচ্ছে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ফর ইনসোমনিয়া, যেটা কিনা এখনো ইনসোমনিয়া রোগীদের দেওয়া হয়। তো এই জিনিসটা আসলে কেন হয়, তো এটা বোঝার জন্য আমি আপনাকে একটা লুপ সম্পর্কে বলি, হ্যাবিট লুপ। তো যে কোনো একটা হ্যাবিট বা যে কোনো একটা কাজের 4টা ধাপ থাকে: কিউ, ক্রেভিংস, রেসপন্স, রিওয়ার্ড। কিউ হচ্ছে সেই উদ্দীপনা যার ফলে আপনার কোনো একটা কিছু করার ইচ্ছা জাগে। যেমন মনে করেন যে আপনার ফোনে একটা নোটিফিকেশন আসছে, সেই নোটিফিকেশন শোনার ব্যাপারটা সেটা হচ্ছে কিউস। তারপর সেই নোটিফিকেশনের সাউন্ডের ফলে আপনার যে মোবাইলটা দেখার ইচ্ছে হচ্ছে সেটা হচ্ছে ক্রেভিংস। তারপর আপনি যে মোবাইলটা হাতে নিচ্ছেন সেটা হচ্ছে রেসপন্স। তারপর মোবাইলে নতুন একটা মেসেজ বা নতুন কোনো আপডেট পাওয়ার পর আপনার কাছে যে ভালো লাগা কাজ করছে বা হ্যাপিনেস কাজ করছে সেটা হচ্ছে রিওয়ার্ড। এই সেম জিনিসটা বারবার রিপিট হওয়ার পর পরবর্তীতে আপনার ফোনে যখন কোনো নোটিফিকেশন আসে আপনি কোনো চিন্তা ভাবনা করার আগেই আপনি দেখেন যে ফোনে হাত দিয়ে দিচ্ছেন। তো একজন মানুষ যখন খাটে বসে পড়াশোনা করে, বই পড়ে বা ফোন টিপে, সবকিছু যখন একই জায়গায় করে, অনেকগুলা কিউস থাকে খাটের সাথে কানেক্টেড। এই প্রত্যেকটা কিউস একটা আরেকটার সাথে কম্পিটিশন করে এবং আমরা সবসময় যেটা ইজি সেটাকেই বেছে নেই। তো রিচার্ড বুটনিস আসলে এই জিনিসটাকে নিয়েই খেলে। উনি খাট থেকে ঘুমানো বাদে বাকি যত কিউস আছে, ফোন টিপা বা অন্যান্য যেসব কাজ করা, সেই সবগুলো কাজকে বাদ দিয়ে দেন, শুধুমাত্র ঘুমানোর জন্যই খাটটাকে করে দেন। আপনি বারবার যখন শুধুমাত্র ঘুমানোর জন্যই খাটে যাচ্ছেন, এই জিনিসটা রিপিটেটিভ হওয়ার পর আপনার খাটে গেলেই এখন দেখা যায় শুধু ঘুম আসে। তখন আর ব্রেন বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা বা পড়াশোনা করা, ফোন টিপা, বিভিন্ন ধরনের কিউসের জন্য স্ট্রাগল করে না। তো এই 2টা স্টাডিজ আমি আপনাদেরকে এনভায়রনমেন্ট নিয়ে বললাম। আমি আপনাদেরকে এখন থার্ড আরেকটা স্টাডিজের কথা বলবো, যেটা কিনা করা হয়েছে উইল পাওয়ার বা আমাদের সেলফ কন্ট্রোল নিয়ে। এই গবেষণাটা করেন রয় বাউমিস্টার। সায়েন্টিস্টরা র্যান্ডম মানুষদেরকে নিয়ে 2টা গ্রুপ করেন। তাদের মধ্যে প্রথম গ্রুপে কুকিজ খেতে দেওয়া হয় এবং দ্বিতীয় গ্রুপের সামনে কুকিজ থাকলেও তাদেরকে কুকিজ খেতে নিষেধ করা হয় এবং তাদেরকে বাধ্যতামূলক রেডিশ বা মূলা খেতে দেওয়া হয়। এরপর 2টা গ্রুপকে খুবই জটিল এবং বোরিং পাজল সলভ করতে দেওয়া হয়। পরবর্তীতে দেখা যায় যে এদের মধ্যে প্রথম গ্রুপ যারা কিনা কুকিজ খেয়েছে তারা পাজলটা সলভ করে গড়ে 19 মিনিট ধরে, এবং যারা নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মূলা খেয়েছে মানে দ্বিতীয় গ্রুপ এই পাজলটা সলভ করে গড়ে 8 মিনিট ধরে। এর কারণ হচ্ছে দ্বিতীয় গ্রুপ তাদের মেন্টাল এনার্জির বা উইল পাওয়ারের খুবই বড় একটা অংশ মূলা খাওয়ার সময় ব্যয় করে ফেলছে। পরবর্তীতে এই গবেষণা নিয়ে অনেক বিতর্ক হলেও সায়েন্টিস্টরা এই ব্যাপারে একমত হয় যে
আমাদের উইল পাওয়ার বা সেলফ কন্ট্রোল বা আমাদের মেন্টাল এনার্জি খুবই লিমিটেড একটা বিষয়। মনে করেন আপনি রাস্তায় কোনো একটা খাবার দেখে আপনার খুব খাইতে ইচ্ছে করতেছে, কিন্তু আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে না খেয়ে বাসায় চলে আসলেন, তো চান্স খুবই হাই যে বাসায় চলে আসার পর আপনার যদি কোনো একটা কঠিন কাজ করতে হয়, আপনার যদি মেন্টাল এনার্জি বা উইল পাওয়ার ইউজ করতে হয়, আপনি সেই কাজে এনাফ টাইম দিতে পারবেন না, কারণ আপনার উইল পাওয়ারের একটা বড় অংশ আপনি যে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে খান নাই সেই জায়গায় ব্যয় হয়ে গিয়েছে। তো তার মানে কিন্তু এই না যে আপনি যখন যা খুশি তাই করে ফেলবেন। কোনো একটা বাজে হ্যাবিট ছাড়ার ক্ষেত্রে বা কোনো একটা নতুন অভ্যাস ক্রিয়েট করার ক্ষেত্রে ডিসকমফোর্ট জিনিসটা ফেস করা লাগবেই। কিন্তু আমাদের আজকের ভিডিওর বিষয় যেহেতু এটা না, তাই আমি এখানে যাচ্ছি না। তো এতগুলো বিষয় বলার কারণ হচ্ছে যে আমরা নিজেদেরকে মাঝে মধ্যে অনেক সময় অনেক উইক ভেবে থাকি যে সে পারে, আমি কেন পারি না। মোস্ট প্রবাবলি তার এনভায়রনমেন্ট আর আপনার এনভায়রনমেন্টের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি কখনো কোনো অ্যাথলেটকে দেখবেন না যে 3 বেলা ফাস্টফুডের দোকানে গিয়ে বলতেছে যে আমার সামনে অনেক খাবার, আমি খাইতেছি না। আপনি তাকে দেখবেন হচ্ছে তার ট্রেনিং গ্রাউন্ডে, সে থাকেই সেখানে। আবার আপনি কখনো কোনো মনকে দেখবেন না যে সে নাইট ক্লাবে গিয়ে মেডিটেশন করতেছে। নাইট ক্লাব মেডিটেশনের জায়গা না। তো আমরা যাদেরকে খুবই সেলফ কন্ট্রোল বলে জানি, তারা কেউই আসলে সেলফ কন্ট্রোলের উপর ফোকাস করে না, তারা সবাই আসলে ফোকাস করে তাদের এনভায়রনমেন্টের উপরে। তারা তাদের এনভায়রনমেন্টটা এমনভাবে সাজায় যাতে তাদের সেলফ কন্ট্রোলে একদম মিনিমাম লেভেলের ফোকাস দেওয়া লাগে। সেলফ কন্ট্রোল দিয়ে আপনি কোনো একটা কাজ থেকে একবার দুইবার বিরত থাকতে পারবেন, কিন্তু তৃতীয়বার আর পারবেন না, কারণ তৃতীয়বারের সময় আপনার সেই উইল পাওয়ারটা থাকবে না। আপনার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট। উই আর দ্য প্রোডাক্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। তো এই সেলফ কন্ট্রোল বা উইল পাওয়ার যে শেষ হয়ে যায়, এই ব্যাপারটা আপনি বাস্তব জীবনে কিভাবে কাজে লাগাবেন। মনে করেন যে আপনার সামনে কোনো একটা এক্সাম আছে, অথবা আপনার এমন একটা কাজ করতে হবে যেটা কিনা খুব মনোযোগ দিয়ে করতে হবে। তো তখন আপনি যেটা করবেন যে আপনি নিজের উপর খুব বেশি প্রেশার নেবেন না। আপনার মেন্টাল এনার্জির পুরোটাই যাতে আপনি পড়াশোনা বা আপনার কাজের উপর দিতে পারেন। নিজের ইচ্ছার বিরুদ্ধে যাবেন না, তাই মানে এই না যে আপনি সারাদিন বসে বসে ফোন টিপবেন। তো আপনার মেইন কাজ যেটা, সেই কাজে বাধা দেয় না এমন যে কোনো কাজ আপনি করতে পারেন। তো এখন আসি যে সেলফ কন্ট্রোল বা উইল পাওয়ার কখন কাজ করে। দুই ক্ষেত্রে, একটা হচ্ছে যে কোনো কিছু স্টার্ট করার ক্ষেত্রে আপনার সেলফ কন্ট্রোল বা উইল পাওয়ার কাজ করে, তারপর আপনার পুরোপুরি এনভায়রনমেন্টের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়। আর দ্বিতীয়ত আরেক ক্ষেত্রে উইল পাওয়ার বা সেলফ কন্ট্রোল খুব বেশি কাজ করে, সেটা হচ্ছে যখন লাইফে আসলে বড় কোনো একটা ধাক্কা থাকে। কেউ যখন হুট করে ধাক্কা খায়, অথবা লাইফে এখন একটাই অপশন, আপনি লাইফে এই কন্ডিশনে আছেন, এখন আপনার বি কন্ডিশনে যাইতে হবে, এবং বি কন্ডিশনে যদি না যান তাহলে আপনার সি কন্ডিশন ফেস করতে হবে, যেটা কিনা আপনি চান না, যেটা কিনা খুবই বাজে। সেই ক্ষেত্রে একজন মানুষের উইল পাওয়ার কতক্ষণ পর কমে গেল, সে একটা বাজে স্মৃতি বা বাজে একটা ভবিষ্যৎ এইসবের কথা ভাইবা সে সেই বাজে ইনসিডেন্টগুলোকে নিজের একটা ফুয়েল হিসেবে কাজ করতে পারে, উইল পাওয়ারের ফুয়েল হিসেবে। সেই ক্ষেত্রে উইল পাওয়ার বা সেলফ কন্ট্রোল খুবই ভালো ভালো লেভেলের কাজ করে। কিন্তু এবং এই জিনিসগুলাই আপনারা হচ্ছে যে ইউটিউব শর্টস, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, ফেসবুক ভিডিওতে দেখি যে কারো লাইফে বাজে কিছু ঘটছে, তারপর সে কয়েক বছর পর এসে একটা কাম ব্যাক দিছে। তো এই ধরনের ভিডিও আমরা ইউটিউবে প্রায়ই দেখি এবং আমরা তাদের মতো হইতে চাই, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদের যে ফুয়েলটা সেটা হয়তো আমাদের নাই। ওই কারণে আমরা মনে করি যে আমাদের ইচ্ছা শক্তির অভাব, কিন্তু আসলে আমাদের এনভায়রনমেন্টের সমস্যা। কারণ সবার লাইফে তো এই ধরনের বাজে ধাক্কা নাও থাকতে পারে। যদি থাকে সেক্ষেত্রে সেটা সেই পার্সনের জন্য একটা ব্লেসিং হইতে পারে, যদি সে সেই তার বাজে ইনসিডেন্টটাকে ফুয়েল হিসেবে কাজ করতে পারে। যাই হোক, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছি। এই ভিডিওর উদ্দেশ্য ছিল এইটা বোঝানো যে সেলফ কন্ট্রোলের চাইতে এনভায়রনমেন্ট কন্ট্রোল আরও বেশি গুরুত্বপূর্ণ। তার মানে এই না যে সেলফ কন্ট্রোল একদমই গুরুত্বপূর্ণ না, সেলফ কন্ট্রোল কিছুই না। আমরা জানি যে প্রতিকারের চাইতে প্রতিরোধই উত্তম। তো প্রতিরোধ হচ্ছে এনভায়রনমেন্ট কন্ট্রোল, আর প্রতিকার হচ্ছে সেলফ কন্ট্রোল। সেলফ কন্ট্রোল হচ্ছে আপনার সামনে কোনো একটা টেম্পটিং সিচুয়েশন আছে এবং আপনি সেটাকে ক্রমাগত না করতেছেন। আর এনভায়রনমেন্ট কন্ট্রোল হচ্ছে যে আপনি সেই টেম্পটিং সিচুয়েশন তৈরি হয় এমন ধরনের সিচুয়েশনই অ্যাভয়েড করা। তো আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকি তাদের জন্য আসলে একটা পারফেক্ট এনভায়রনমেন্ট সৃষ্টি করা খুবই কঠিন। তো তারপরেও সেলফ কন্ট্রোল প্লাস এনভায়রনমেন্ট কন্ট্রোল, এই দুইটা জিনিস দিয়ে আমরা আসলে অনেক কিছুই করতে পারি, অনেক কিছুই করা সম্ভব। যেমন মনে করেন যে আমি যে মেসে থাকি, তো এটা আমার মেস। তো আমরা আমাদের মেসে 7 জন থাকি এবং 7 জনের মধ্যে 6 জনই হচ্ছে রাত 2টা-3টা পর্যন্ত আড্ডা দিত, এবং আমি হচ্ছে শুধুমাত্র 12টার মধ্যে ঘুমিয়ে যেতাম এবং সকাল 6টা বাজে উঠতেছি গত 1 বছর ধরে। তার উপর আমার ঘুমটুম অনেক পাতলা। এইসবের মধ্যে দিয়েও আমি সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসটা করতে পারছি সেলফ কন্ট্রোল এবং এনভায়রনমেন্ট কন্ট্রোল দুইটার কম্বিনেশন দিয়েই। আপনারা যদি এটা নিয়ে কোনো একটা ভিডিও চান আপনি কমেন্ট করতে পারেন, আর আমি যদি আপলোড দিই তাহলে এই যে এইখানে দিয়ে দিব। আর যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। ফোকাস অন এনভায়রনমেন্ট কন্ট্রোল। টাটা।